আজকে আমরা দেখব সমদশা এবং প্রথমে আছে সমদশা কি, সমদশা সম্পন্ন তরঙ্গ কি, বিপরীত দিশা সম্পন্ন তরঙ্গ কি। তো প্রথমে আসি সমদশা সম্পন্ন তরঙ্গ, অর্থাৎ দুটি তরঙ্গের মধ্যে দশার পার্থক্য যদি 0 হয় অথবা 2 পাই হয় অথবা 4 পাই হয়, 6 পাই হয়, পায়ের যদি জোড় গুণিতক হয় তাহলে সেরকম তরঙ্গকে বলা হবে সমদশা সম্পন্ন তরঙ্গ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটি তরঙ্গ আরেকটি তরঙ্গ যদি একই বিন্দু থেকে শুরু হয় তাহলে এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 0। এখন একটা তরঙ্গ শুরু হলো মূল বিন্দু থেকে, আরেকটা তরঙ্গ যদি ল্যামডা দূরত্ব থেকে শুরু হয়, ল্যামডা দূরত্ব এটুকু তো একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দূরত্ব থেকে যদি শুরু হয় তাহলে তাদের দশার পার্থক্য, এই দুইটা তরঙ্গের মধ্যে দশার যে পার্থক্য সেই পার্থক্য হবে 2 পাই। অথবা যদি তরঙ্গটি 2 ল্যামডা দূরত্ব থেকে শুরু হয় তাহলে এই দুইটি তরঙ্গের মধ্যে দশার পার্থক্য 4 পাই। এরকম ভাবে 6 পাই, 8 পাই, 10 পাই, অর্থাৎ পায়ের বিজোড় গুণিতক যদি দুইটি তরঙ্গের মধ্যে দশার পার্থক্য হয় তাহলে সেই রকম দুইটি তরঙ্গকে বলা হবে সমদশা সম্পন্ন তরঙ্গ। এবার আমরা দেখব যে একটি তরঙ্গ এবং আরেকটি তরঙ্গের মধ্যে দশার পার্থক্য যদি পাই হয় অথবা 3 পাই হয় অথবা 5 পাই হয় তাহলে এরকম দুটি তরঙ্গকে বলা হবে বিপরীত দশা সম্পন্ন তরঙ্গ। এদেরকে বিপরীত দশা সম্পন্ন তরঙ্গ বলা হবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম দুটি তরঙ্গের দশার পার্থক্য যদি পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, 9 পাই, অর্থাৎ পায়ের বিজোড় গুণিতক হয় তাহলে তাদেরকে বলা হবে বিপরীত দশা সম্পন্ন তরঙ্গ। এবার আমরা এখানে দেখি যে এখানে একটি তরঙ্গ এক্স, কালো রং দিয়ে যে তরঙ্গটি সেটা হচ্ছে প্রথম তরঙ্গ আমরা ধরে নিই, আর লাল এই তরঙ্গটি হচ্ছে দ্বিতীয় তরঙ্গ। দুটি তরঙ্গ একই বিন্দু থেকে শুরু হয়েছে, একই বিন্দু থেকে, অর্থাৎ এরা সমদশায় আছে। তাহলে যখন দুটি তরঙ্গ সমদশায় মিলিত হবে তখন এই দুটি তরঙ্গের উপরিপতনের জন্য নতুন আরেকটি লব্ধি তরঙ্গের সৃষ্টি হবে। এখানে নতুন আরেকটি লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়েছে। এই লব্ধি তরঙ্গের বিস্তার হবে এই দুটি তরঙ্গের বিস্তারের যোগফলের সমান। দুটি তরঙ্গের বিস্তারের যোগফলের সমান, অর্থাৎ এটার বিস্তার যদি এ হয়, এটার বিস্তার যদি বি হয়, তাহলে এই লব্ধির বিস্তার হবে এ প্লাস বি। আচ্ছা, এটা হচ্ছে সমদশায় যখন দুটো তরঙ্গ মিলিত হবে। কিন্তু দুটি তরঙ্গ যখন বিপরীত দশায় মিলিত হবে, ধরে নে এটা হচ্ছে প্রথম তরঙ্গ, এটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গ, প্রথম তরঙ্গের বিস্তারে দ্বিতীয় তরঙ্গের বিস্তার যদি বি হয়, সেক্ষেত্রে লব্ধি যে তরঙ্গটা আমরা পাবো সেই তরঙ্গের বিস্তার হবে এই দুটি তরঙ্গের বিস্তারের বিয়োগফলের সমান। এখানে যদি বি এর মান বড় হয়, এর মান যদি ছোট হয়, তাহলে বি মাইনাস এ, অর্থাৎ লব্ধির বিস্তার হবে এটুকু হচ্ছে লব্ধির বিস্তার। আচ্ছা, আবার যদি উভয়ের বিস্তার সমান হয়, দুটি তরঙ্গের বিস্তার যদি সমান হয়, এ হয়, এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এই লব্ধি তরঙ্গটি বিস্তার হবে
এদের বিয়োগফলের সমান, অর্থাৎ a মাইনাস a ইকুয়াল টু 0, অর্থাৎ লব্ধি তরঙ্গটির বিস্তার হবে 0। এখানে 0 বিস্তার পাওয়া যাবে। এবার আমরা দেখি যে উপরিপাতন নীতিটা কি। উপরিপাতন নীতি হচ্ছে দুই বা ততোধিক তরঙ্গ মাধ্যমের কোনো কণাকে একই সাথে যদি অতিক্রম করে, তাহলে কণাটির লব্ধি যে সরণ হবে, সেই লব্ধি সরণ তরঙ্গগুলো কর্তৃক পৃথক পৃথক সরণের ভেক্টর বীজগণিতিক সমষ্টির সমান। অর্থাৎ প্রথম তরঙ্গকে যদি এক্স দিয়ে প্রকাশ করি, দ্বিতীয় তরঙ্গকে যদি ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে নতুন যে তরঙ্গটা পাবো জেড যদি বলি আমরা সেটাকে, তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখানে দুটি তরঙ্গ, এই যে বিন্দুটি, এই বিন্দুতে এক্স এবং ওয়াই তরঙ্গটি বিপরীত দশায় মিলিত হয়েছে, ফলে এই বিন্দুতে লব্ধি যে তরঙ্গে পাওয়া যাবে সেই লব্ধি তরঙ্গের বিস্তার এখানে 0। কিন্তু এই বিন্দুতে তারা বিপরীত সমদশায় মিলিত হয়েছে, ফলে এখানে লব্ধি তরঙ্গটা উভয়ের বিস্তারের যোগফলের সমান হয়ে গেছে। অর্থাৎ এই বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার হবে উভয়ের তরঙ্গের বিস্তারের যোগফলের সমান, আর এখানে লব্ধি তরঙ্গের বিস্তার হবে এই দুইটা তরঙ্গের বিয়োগফলের সমান। এখন যেহেতু এর বিস্তার এটার বিস্তার সমান সমান, সুতরাং এখানে 0 হয়ে লব্ধির বিস্তার হবে এখানে 0, আর এখানে হবে লব্ধির বিস্তার সবচেয়ে বেশি, এই দুইটা বিস্তারের যোগফলের সমান। শব্দের ব্যতিচার হচ্ছে যে একই কম্পাঙ্ক এবং বিস্তার সম্পন্ন দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে তীব্র ও নিঃশব্দ সৃষ্টি হওয়াকে শব্দের ব্যতিচার বলা হয়। তো শব্দের ব্যতিচার দুই রকম, গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার বলা হবে যে একই কম্পাঙ্ক ও বিস্তার সম্পন্ন দুটি তরঙ্গ শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে যদি তীব্র শব্দ সৃষ্টি হয়, তাহলে বলা হবে গঠনমূলক ব্যতিচার। আর যদি নিঃশব্দ সৃষ্টি হয়, অর্থাৎ একই কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে যদি নিঃশব্দ সৃষ্টি হয়, তাহলে তাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। তো এখানে আমরা দেখি যে দুটি তরঙ্গ এক্স এবং ওয়াই, দুটি তরঙ্গ যে বিন্দুতে তারা বিপরীত দশায় মিলিত হয়, এই বিন্দুতে তারা বিপরীত দশায় মিলিত হয়েছে, ফলে এখানে ব্যতিচার হবে ধ্বংসাত্মক। আর এই যে বিন্দু, এই বিন্দুতে তারা সমদশায় মিলিত হয়েছে, সুতরাং এখানে হবে গঠনমূলক ব্যতিচার। এখন আমরা মনে করি যে একটি তরঙ্গের সমীকরণ y1 ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, আরেকটা তরঙ্গের সমীকরণ y2, এই দ্বিতীয় তরঙ্গের সমীকরণ y2 ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এখানে উভয় তরঙ্গের বেগ সমান, বিস্তার সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান। তাহলে এই দুইটা তরঙ্গ যখন একটি আরেকটির উপর আপতিত হবে, তখন নতুন একটি তরঙ্গ পাওয়া যাবে, সেটা হচ্ছে নতুন তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু y1 প্লাস y2। সুতরাং এই দুইটি তরঙ্গ যখন উপরিপাতন হবে, তখন এই দুইটা তরঙ্গের সমীকরণ আমরা যদি ত্রিকোণমিতি নিয়ম অনুযায়ী সলভ করি, তাহলে হবে 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x1 প্লাস x2 বাই 2। এখানে এই সমীকরণটাকে পরবর্তীতে আমরা লিখতে পারি y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x1 প্লাস x2 বাই 2। এখানে a হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার, অর্থাৎ a ইকুয়াল টু 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। তো আমরা এই লব্ধি তরঙ্গের বিস্তার নিয়েই পরবর্তীতে আলোচনা করব যে এই বিস্তার যখন দুইটা তরঙ্গ যখন সমদশা মিলিত হবে, তখন বিস্তার হবে কত? বিস্তার হবে তাদের যোগফলের সমান। আর যখন দুইটা তরঙ্গ বিপরীত দশা মিলিত হবে, তখন এই লব্ধির বিস্তার হবে 0, যেহেতু উভয় তরঙ্গের বিস্তার সমান সমান a এবং a। তাহলে
আমরা এখানে খেয়াল করি যে প্রথম যে তরঙ্গটা আমরা পাচ্ছি, প্রথম তরঙ্গের তাহলে আমরা উভয়ের জন্য যে লব্ধি যে বিস্তার, সেই বিস্তারের সমীকরণ আমরা পেয়ে গেলাম। সেটা আগের অংশে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে a = 2a cos pi by lambda x2 minus x1। তো লব্ধি তরঙ্গের বিস্তার তরঙ্গদৈর্ঘ্য, এখানে আমরা দেখছি যে লব্ধি তরঙ্গের এই বিস্তার তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্যের উপর নির্ভরশীল, অর্থাৎ x2 minus x1 এর উপর নির্ভরশীল। যখন এই দুইটা তরঙ্গ গঠনমূলক ব্যতিচার হবে অর্থাৎ এই যে বিন্দু, এই বিন্দুতে দুইটা তরঙ্গের গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হয়েছে, তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য বিস্তার সবচেয়ে বেশি, অর্থাৎ a = ±2a। আমরা যদি এই সমীকরণের মধ্যে বসাই তাহলে হবে cos pi by lambda x2 minus x1 = ±1। এখন cos θ যদি +-1 হয় তাহলে θ = n পাই, এরকম একটা সূত্র আমরা ত্রিকোণমিতিতে পড়েছি। সুতরাং x2 pi by lambda x2 minus x1 = n পাই আমরা লিখতে পারি। এখন n এর মান যদি আমরা বসাই তখন হবে x2 minus x1 = এখানে পাই পাই কাটা যাবে, n lambda হবে। সুতরাং n এর মান আমরা এখানে বসাবো, n এর মান 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, এরকম ভাবে n এর মানগুলো বৃদ্ধি পাবে। n এর মান যদি 0 হয় তাহলে x2 minus x1 = 0, n এর মান যদি 1 হয় তাহলে 2 lambda by 2, এখানে 4 lambda by 2, এরকম ভাবে আমরা দুটির পথ পার্থক্য পেয়ে যাব। অর্থাৎ এই সকল পথ পার্থক্যের জন্য এখানে গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হবে। আর ধ্বংসাত্মক ব্যতিচার হবে যে যখন দুটি তরঙ্গের বিস্তার, অর্থাৎ এই যে এখানে যে বিন্দুটা আমরা দেখতেছি, এখানে দুটো তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয়েছে। বিপরীত দশায় মিলিত হলে লব্ধির বিস্তার হবে কত? 0। তাহলে লব্ধির বিস্তার যদি 0 হয়, এর মান যদি এখানে আমরা 0 বসাই, সুতরাং হবে কত? cos pi by lambda x2 minus x1 = 0। এখন cos θ যদি 0 হয় তাহলে θ = 2n + 1 * pi by lambda। সুতরাং